নমস্কার, আগরতলা দূরদর্শন কেন্দ্রের পক্ষ থেকে জুম ইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ বিশ্বাস করতেন, শিল্পী যে ছবিগুলি আঁকে সেই ছবিগুলির থাকে নিজস্ব একটি জীবন, যে জীবন উদ্ভূত হয় চিত্রকরের আত্মা থেকে। সাহিত্যের ক্ষেত্রেও একথা সত্যি। সাহিত্যিক তার জীবনের সমস্ত রসদ দিয়ে একটি কল্পিত জীবন আঁকেন সাহিত্যে। সাহিত্যিকের আবেগ, অনুভূতি, তার বিচ্ছেদ, বিরহ, দুঃখ, যন্ত্রণা, উপলব্ধি এবং সর্বোপরি জীবন বোধ দিয়ে সাহিত্যকে ফুটিয়ে তোলেন। একটি নির্দিষ্ট জীবনবোধ না থাকলে মনে হয় সাহিত্য রচনা করা সম্ভব নয়। এ কথা সর্বাংশে সত্যি সাহিত্যিক অরুণোদয় সাহার ক্ষেত্রে। সাহিত্যিক অরুণোদয় সাহা খুব ছোটবেলা থেকেই বিশ্বাস করতেন, জীবন তো একটাই, তাই সেই জীবনকে তো আর যেমন তেমন করে নষ্ট করা যায় না। সেই জীবনের রহস্যময় চূড়ান্ত বিন্দুকে স্পর্শ করার জন্য তিনি আজীবন ব্যাপৃত থেকেছেন সাহিত্য চর্চায়। তিনি যা সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকে অস্বীকার করার ক্ষমতা সমকালেরও নেই, আর সমকালের নেই বলেই ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করার জন্য নির্বাচিত করেছেন। আমরা আপ্লুত যে আজকে আমাদের সাথে আমরা অধ্যাপক, সাহিত্যিক, অর্থনীতিবিদ এবং একজন জীবনের শিল্পীকার অরুণোদয় সাহাকে আমাদের সঙ্গে পেয়েছি। দূরদর্শন এবং সকল দর্শকের পক্ষ থেকে আমরা স্যারকে অনেক অভিবাদন জানাই। নমস্কার। নমস্কার স্যারকে আমরা পেয়েছি, ফলে অনেক কথাই মনে আসছে। আমি খুবই কনফিউজড যে কোথা থেকে শুরু করব। তবুও একদম শুরু করি স্যারের ছোটবেলা থেকে। আপনার সাহিত্যে গল্প, উপন্যাস, রম্য রচনার সাহিত্যের যে বিভিন্ন দিক আপনি চলাচল করেছেন, সেই সমস্ত দিকে আমরা দেখি যে বারবার স্মৃতিচারণের মতো আপনার ছোটবেলা ফিরে আসে। সেই সময়কার আগরতলা, সেই সময়কার আপনার পারিবারিক জীবন, এটা মনে হয় কোথাও আপনার মধ্যে এখনো রয়ে গেছে বা আপনি এটাকে বহন করে নিয়ে চলেছেন। আপনি যদি সেই সময়ের আপনার ছোটবেলা প্রসঙ্গে কিছু বলেন। এটা তো খুব স্বাভাবিক না, যতই আমরা বয়স্ক হই দিন দিন, কিন্তু আমাদের যে স্মৃতি সে আমাদেরকে সবসময় তাড়া করে। আমি অনেক সময় বুঝতে পারি যে বয়স হয়ে যাচ্ছে, আমার মধ্যে একটা হাহাকার, কেন থমকে যাচ্ছে না। সেই বাল্যকালটা অনেক সুন্দর ছিল, অনেক। আমি তো এখনও বলি, ফিরিয়ে যদি দেওয়া হয়, আমাকে যদি অপশান দেওয়া হয়, আমি সেই দিনে চলে যাব। যদিও তখন অনেক কিছুই ভালো ছিল না, এখনকার মতো এত স্বাচ্ছন্দ্য ছিল না, এত সব কী বল ব্যবস্থাপনা ছিল না, প্রযুক্তি ছিল না, কিন্তু তবু সেই যে নির্মল আনন্দ, সেই বাল্যকালে, সেই ছোটোবেলায় যেটা ছিল, এখন কোনো মূল্যেই আমি পেতে পারি না। এই জন্যই বারে বারে আমি ফিরে যাই শেকরের সন্ধানে আর কি। আপনি স্যার কুমিল্লা থেকে খুব ছোটবেলায় চলে এসেছিলেন, তারপরে এখানে আপনার পড়াশোনা এবং পারিবারিক জীবনযাপন, তারপর আপনি প্রেসিডেন্সিতে গেছেন, প্রেসিডেন্সি কলেজ। না, আমি একটু ছোট করে বলিনি। আমার জন্ম হয়েছে 1948, তার কিছুদিন আগে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তো তখনই আমরা তখন বাংলাদেশে কুমিল্লায়, তো মায়ের কোলে করে আমার জন্মের পরেই মা বাবা চলে আসেন বিশালগড়ে। ওইখানেই ছোটোবেলাটা কেটেছে আমার। আর মাঝে মাঝে আমরা মামার বাড়ি বা আমাদের যে কুমিল্লাতে বাড়ি, সেখানে আমি যেতাম। কিন্তু মজার ব্যাপার হলো, এইখানে বাল্যকাল কেটেছে আমার বিশালগড়ে। বিশালগড়ের স্মৃতিচারণও আমি করি অনেক সময়, অনেক লেখালেখিতে বিশালগড় এসেছে। বিশালগড়ের যে বুড়িগঙ্গা না, বুড়িমা নদী, বুড়িমা নদীর তীরে আমাদের বাড়ি, ছোট্ট নদী। সেই বাল্যকালটা আমি সবসময় একটা নাগাল বাইরে চলে যাচ্ছে, এই জন্য আমার খুব আক্ষেপ। তবে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো আমার এই যে ঘাট, মাঠ, নদী, নালা, সেই জীবনটাকে আমি বারে বারে খুঁজে খুঁজে পেতে চাই, যার জন্য আমার লেখালেখিতে এগুলো এসেছে। সে প্রকৃতিও এসেছে। হ্যাঁ, খুব স্বাভাবিক, একটা বাদ দিয়ে হয় না তো, এটা একটা পূর্ণাঙ্গ ব্যাপার। তারপর ওইখান থেকে বিশালগড় থেকে আগরতলায় কলেজে এসে ভর্তি হয়েছি। এখান থেকে কিছুদিন পড়াশোনা করে চলে যাই কলকাতা প্রেসিডেন্সি কলেজে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। করে আবার ফিরে এসেছি, এসে একটা স্কুলে চাকরি করতাম ধর্মনগরে, বীর বিক্রম ইনস্টিটিউশন। তো
তো সেখান থেকে হঠাৎ চাকরি পেয়ে গেলাম একটা কলেজে, রামঠাকুর কলেজ। ওইখান থেকে চলে এলাম ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, হয়নি তখন, তখন ছিল পোস্ট গ্রাজুয়েট সেন্টার অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, তাতে আমি যুক্ত হলাম। তারপর ত্রিপুরা বিশ্ববিদ্যালয় হলো স্টেট ইউনিভার্সিটি, তাতে আমি জয়েন করলাম। তারপরে চলে গেলাম ইয়েতে আমেরিকায় পড়াশোনা করতে, পিএইচডি করতে বিশেষ করে। ওখানে প্রায় 5 বছর ছিলাম। সেটাও আরেকটা এক ধরনের জীবনযাপন, এক ধরনের খুব কাছে থেকে দেখেছি আমেরিকার জীবনকে। আমার ছাত্রছাত্রীরা ওখানে মানে সাহেব ম্যাম তারা এখন বড় বড় পদে আসীন আছেন। আমি মাঝে মাঝে যাই আমেরিকায়, আমার পুত্র বৌমা এবং তাদের কন্যা থাকে লস অ্যাঞ্জেলেসে, তো আমি ওইখানে যাই। তো গেলে সেই পুরনো দিনের ছাত্ররা যারা এখন অনেক বড় হয়ে গেছে, রিটায়ারও করেছে কেউ, সেখানে ওদের সঙ্গে দেখা টাকা হয়। তো আমার কাছে আমেরিকা, আগরতলা, বিশালগড়, কুমিল্লা, তাছাড়া সারা ভারতবর্ষের আমার চাকরির সূত্রে আর কি, আমি অনেক কমিটির চেয়ারম্যান, অনেক উঁচু পদে থেকেছি বলে অনেক কাজে অকাজেও মানে আমি তো খুব বেড়াতে ভালোবাসি। আমাকে অনেকে বলে আমার নাকি পায়ের নিচে সর্ষে লাগানো আছে। আমি সুযোগ পেলেই বেড়াতে চাই, দেখতে চাই, এক একটা জায়গায় যাই, গিয়ে ওখানে কি বলবো, ওখানকার খাবার আমি টেস্ট করে দেখি, মানে কী রকম মজার সব, এক একটা দেশে এক এক ধরনের ভালো ভালো খাবার আছে তো। আর বা ওদের যে কৃষ্টি শিল্প, এসব নিয়ে আমার খুব আগ্রহ আছে আর কি। এইগুলো আমার লেখালেখিতে বারে বারে ফিরে এসছে, আমি দেখেছি আর কি। এটা একটা আমার মনে হয় যে বরং একটু বেশি বেশি এখানে এসেছে, আমি বরং আটকে আছি ওইখানে। অবশ্য পরে আমি একটা কাজ করছি, এই লেখালেখি তো আছেই, পাশাপাশি আমি একটা কাজ করেছি, সেটা হলো অতুল প্রসাদ, তার জীবনটাকে নিয়ে আমি একটা নিদ নাহি আঁকিপাতে এই নামে একটা উপন্যাস লিখেছি, বায়োপিক আর কি, অতুল প্রসাদের জীবনটা নিয়ে। সেই পড়াশোনা করেছি আমি। আপনি রজনীকান্ত সেনকে নিয়েও লিখেছেন, রজনীকান্ত সেন, অবিতৃষিত মরু ছাড়িয়া যাইব, এই রসালো নন্দনে। আরেকজন আছে ডিএল রায়। এরা তিনজন বাংলা সাহিত্যে আমরা বলি উপেক্ষিত আর কি, মানে এরা কিন্তু অনেক প্রতিভা, তাদের অনেক ধরনের তাদের বাংলা সাহিত্যে অবদান আছে, কিন্তু তাদের যথার্থ মূল্যায়ন হয়নি, যার আমার মনে হয় এই যে উপেক্ষিতা হয়ে আছেন তারা তিনজন। রবীন্দ্রনাথ 1861 সালে জন্মেছিলেন, আর 1899 সালে জন্মেছেন নজরুল। এদের এই দুজন মহিরুহ, তাদের মাঝখানে ডিএল রায়, অতুল প্রসাদ আর রজনীকান্ত। ডিএল রায় 1863, অতুল প্রসাদ 1865, 1872 হলেন রজনীকান্ত। এই তিনজন এত চমৎকার গান লিখেছেন, এত, বা শুধু গান কেন, ডিএল রায় তো নাটকের একটা, আপনি তো সত্য সেলুকাস এই নামটাই দিয়েছেন আপনার লেখায়। তো এদেরকে আমি তুলে ধরেছি বাংলা সাহিত্যে, এদেরকে সেই ধরনের মূল্যায়ন করা হয়নি। মানে রবীন্দ্রনাথ আর নজরুলের বিরাট মোহিত ছায়ায় ওরা ঢাকা পড়ে আছে। যাই হোক, আমি চেষ্টা করেছি, এই লেখাগুলো অনেকে খুব মানে কি বলবো গ্রহণ করেছে। হ্যাঁ, কলকাতার একটা বড় ধরনের প্রকাশন সংস্থা এটা ছেপেছে। আমি দেখেছি অন্যরা আজকাল লিখছে, তারা ওই বইয়ের রেফারেন্স মানে নিচে লিখছে যে কৃতজ্ঞতা স্বীকার, সেই একই পাতে, এরকম অসাধারণ একটি বই। আমি দ্বিতীয়বারের জন্য পড়লাম আপনার সাথে কথা বলার আগে, খুব মোহিত হয়ে যাওয়ার মতো একটা কাজ হয়েছে নিদ নাহি আঁকিপাতে এবং আপনার অন্যান্য লেখা। এই প্রসঙ্গে স্যার আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে আপনার কাছে, যে গান, আপনার গানের প্রতি একটা বিশেষ দুর্বলতা বরাবরই দেখা গেছে। মানে আপনি আপনার প্রচুর ছোট গল্পের শিরোনাম দিয়েছেন গানের কোনো না কোনো পংক্তি দিয়ে, চরিত্রগুলোর ইমোশন আপনি প্রকাশ করেছেন গান দিয়ে। কখনো রবীন্দ্রনাথ এসেছে, কখনো অন্যান্যরা এসেছেন, হাসন রাজা এসেছেন, লালন এসেছেন, এবং আপনার এই 3টি উপন্যাস তো আছেই, জীবনধর্মী উপন্যাস, যাদের নামই আপনি তাদের গান দিয়ে রেখেছেন এবং চ্যাপ্টারগুলোর নামও গান দিয়ে রেখেছেন। স্যার, গানের প্রতি এই এক্সপেরিমেন্টটা আমার মনে হয় না যে আগে কেউ করেছে। আপনার না, এই জন্য আমাকে কলকাতা থেকে যারা বইটা ছেপেছে তারা বলেছে যে বইটা আমরা ছাপছি, কেননা বইটার মধ্যে একটা
কি বলবো, ভিন্নতা আছে আর কি। এরকম বই আগে আমরা কখনো পড়িনি, লিখিনি, ছাপিনি। তো কেননা ওই ধরনের গানের একটা একটা গল্প দাঁড়িয়ে আছে গানের উপরে, আবার গানটা দাঁড়িয়ে আছে গল্পের উপরে। এইরকম এক ধরনের বিশেষ ধরনের যে অ্যাপ্রোচ বাংলা তাদের ভাষায়। আমি খুব নগণ্য লোক, আমি খুব জানিও না ভালো করে। আর সত্যি কথা বলতে কি, তোমরা তো জানো আমার বাংলা সাহিত্যের ছাত্র আমি নই। ম্যাডাম আমার সহধর্মিণী, তিনি বাংলার খুব বড় মাপের একজন অধ্যাপিকা, লিখেছেন চমৎকার। আমি যে বাংলা অ আ ক খ লিখবার চেষ্টা করি, তার কাছ থেকে এটা ঋণ। মানে আমি হয়তো লিখলাম, লিখে একটু চা খেতে গেলাম, এসে দেখলাম তিনি এগুলো দেখে দেখে লাল কালি দিয়ে কেটে কুটে বানান ভুল টুল করে আমাকে বলছে কি হচ্ছে নাকি, এটা এটা বাংলা হলো এইভাবে বাংলা। আমি তো জানি না যে বানান বাক্য কী করে লিখতে হয়, এগুলো তিনি আমাকে খুব ধরে ধরে শিখিয়েছেন আর কি, যার জন্য আমি ঋণ স্বীকার করি তার কাছে। আর তার নিজেরও তো খুব চমৎকার বই আছে, ভালো ভালো বই আছে। তো আপনার গানের ইন্সপিরেশনটা কি একদম ছোটবেলা থেকে? গান আমি সবসময় ভালোবাসি। আমি একেবারে উল্টো, গান আমি এক কণাও গাইতে পারি না। এই জন্যই লোকে বিশ্বাস করে এই কী করে সম্ভব যে লোকটা মানে একটা লাইনের কলি গাইতে পারে না, সে গানকে নিয়ে এত ভালোবাসে কী করে। এটা অদ্ভুত একটা, মানে আমি গান গাইতে পারলে আমি খুব খুশি হতাম, কিন্তু ঈশ্বর আমাকে সেই কণ্ঠ দেয়নি, আমি কি করব। কিন্তু গান আমি ভীষণ ভালোবাসি। গান দিয়ে যেই আমরা যারা গদ্য লিখি ঠিকই আর কি, পাতার পর পাতা লিখে যাচ্ছি, 8 পাতা 10 পাতা, তবু ভাবটা প্রকাশ করতে পারছি না। গানের একটা লাইনে এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুলতো সোনা। ওরে বাপ রে বাপ, কত বড় কথা। আমি এগ্রিকালচার বলো, ইকোনমিক্স বলো, উড়ি সর্বনাশ। তখনকার যারা লিখতেন এগুলো, এই যে সুফি, আউল, বাউল, তাদের যে গভীরতা, এটা শেষ করা যায় না, বলে শেষ করা যাবে না। এটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে আর কি। আপনার লেখাতে আরেকটি জিনিস বারবার ফিরে ফিরে আসে, আপনার বিশেষ করে নিজের যে বয়ানে যে গল্পগুলো আপনি লিখেছেন বা উপন্যাস লিখেছেন, সেখানে দেখি যে একটি পিসি ক্যারেক্টার আছে, এবং আপনার একটি স্বতন্ত্র গল্প সংকলনও আছে, ছোট পিসির বিয়ে এবং অন্যান্য গল্প। এই পিসি কি সত্যিই কোনো ক্যারেক্টার ছিল? কাছাকাছি। আচ্ছা, আমার না, শুধু যারাই লেখালেখি করে তারা যখন একটা উপন্যাস লিখে ফেলেন, গল্প লিখে ফেলেন, তারা বলেন ইন্টারভিউতে যে একেবারে আকাশ থেকে তো কিছু হয় না, কিছু একটা তিলকে তাল বানানো যায়। মানে আমি রসিকতা করে বলছি, একটা ছোট্ট কিছু না থাকলে পরে এই যে পিসি হয়তো সেই অর্থে অতটা এইভাবে নেই, কিন্তু আমাদের পরিবারের পিসি তো, সব পরিবারের পিসি থাকে, বাবার ছোট বোন বা অন্যদের কাছাকাছি যারা, তাদেরকে আমরা পিসি ডাকি। পিসি এত আদরের, বরং মাসির চেয়ে আমাদের পরিবারে পিসিরা খুব কাছের সবসময়। আর যে পিসির বিয়ে হয় না কোনো কারণে, সেই পিসি তো আরও একে মার মতো। তো আমাদের পরিবারে এরকম পিসি আমি পেয়েছি, বা পারিবারিক অন্যান্য জায়গাতেও আমি পিসি পুরো পেয়েছি আর কি। স্যার, আপনার গল্পগুলো পড়লে বা উপন্যাসগুলো পড়লে মনে হয় যে আপনি প্রেম বিষয়ে একটা আলাদা দর্শনকে তুলে ধরতে চাইছেন। যে প্রেম সমাজ স্বীকার করুক আর নাই করুক, এমন অনেক প্রেমের উদাহরণ ছোট গল্পে এসেছে, উপন্যাসে এসেছে, যে প্রেমকে হয়তো সমাজ স্বীকৃতি দিতে ভয় পাবে, সমাজ বর্জিত সেই প্রেম। আপনি কোথাও সমাজের যে মূল্যবোধ, যে রক্ষণশীলতা, তার যে দাবি, তার ঊর্ধ্বে গিয়ে প্রেমই যেন কাঙ্ক্ষিত, প্রেমই যেন শেষ কথা, এইরকম একটি কথা কি বলতে চেয়েছেন? এরকম কি দর্শনে আপনি বিশ্বাস করেন? না, ঠিক আমি ওইভাবে ভেবে দেখিনি, তুমি যেভাবে সুন্দর করে প্রশ্নটা বললে। কিন্তু উত্তরটা আমি বলছি যে আগেকার সময়ে যে প্রেম ছিল আর এখনকার প্রেমের মধ্যে অনেকটা তফাৎ আছে, প্রযুক্তি আছে। আগে আমাদের ছোটবেলায় সেই একটা চিঠি একটা জায়গায় পৌঁছে দিতাম, তো সেই আমাদের কাছের সেই প্রেমিকা কুড়িয়ে নিত চিঠিটা, এইসব করে ডরে হতো। এখন তো মোবাইলে ফোন করে বলে ফেলা যায়। সুতরাং প্রেক্ষাপটটা বদলে গেছে প্রেমের। আর আগে অনেকগুলো সমস্যা ছিল না, এখন হয়েছে। যেমন আমার গল্পে আছে, একটি ছেলে একটি ছেলেকেই বিয়ে করতে চায়। হ্যাঁ, একেবারে এইসবগুলো ঘটনা। বা একটি মেয়ে বিয়ে করলে তার বান্ধবী, মানে মেয়ে কি বিয়ে করবে, এরকম জেদ ধরেছে। তো বলছে এরকম ধরনের ব্যাপারটা ঘুরে এসছে। তবে আমি সবসময় যেটা চেষ্টা করি, সমসাময়িক হওয়ার চেষ্টা করি। আমি আধুনিক কিনা জানি না,
কেননা বাংলা সাহিত্যে আধুনিক ব্যাপারটা খুবই সংজ্ঞাটা খুবই অস্পষ্ট। আধুনিক কাকে বলবো, আধুনিক কবে থেকে শুরু, কাল, এইগুলো আমি জানি না। এইসব তার্কিক ব্যাপারে আমি তর্ক করতে চাই না, কিন্তু একটা জিনিস আমি বুঝি, আমি সময় উপযোগী যে সমস্যা, সময় উপযোগী যে চরিত্রগুলো রয়েছে তাকে চিত্রণ আমি করতে চাই। এই লেখাগুলো আমার যে গল্পগুলোতে আছে না, উপন্যাসও আছে এগুলো। যেমন আমার একটা উপন্যাসের নাম হলো পদ্মপাতায় জল। পদ্মপাতায় জলে তখন বাংলাদেশের যুদ্ধ চলছিল, এখানে শরণার্থীরা এসেছিল, এসে এখানে আমাদের জনসংখ্যা ছিল 16 লক্ষ, তারা এসেছে আরও 16 লক্ষ হয়ে, খুব জটিলতার একটা বিরাট সৃষ্টি হয়েছিল। তার মধ্যে আমাদের এক সময় একটা উগ্র যে নকশাল মুভমেন্টটাও জড়িয়ে পড়েছিল। এই সমস্ত প্রেক্ষাপটটাকে নিয়ে বাংলাদেশের যুদ্ধ, ওই নকশাল মুভমেন্ট, একটা একটা পরিবার কেমনি করে ভেঙে যাচ্ছে, তার ছেলে এখন জেলে আছে, উগ্রপন্থীরা তুলে আছে, এই যে ব্যাপারটা খুব, তখন আমি গল্পটা তখন লিখেছিলাম, উপন্যাসটা তখন লিখেছিলাম, ছাপা হয়েছে পরে। গল্পের বিষয়বস্তু ইন্টারেস্টিং, গল্পের বিষয়বস্তু হলো 1972 সালটাল, গল্পটা ছাপা হয়েছে 1994, আর প্রকাশিত হয়েছে মানে বই হিসাবে এসেছে পদ্মপাতার এই 2000 কত সালে। যাই হোক, হয়তো সময় হয়নি, আমিও তো আগ্রহ লিখেছি, ভুলে গেছি, অনেকে এসে বলছে একটা গল্প উপন্যাস ছাপলে তো ভালো হয়। এখন ছাপার একটা ব্যাপার এসেছে, আমাদের সময়তে লিখতাম, ভুলে যেতাম। কিন্তু আমার মনে হয়েছে যে একজন লেখক, কবি বা সাহিত্যিক, যে তাকে সমকালীন হতে হবে। হ্যাঁ, তাকে পুরনো দিনকে নিয়ে থাকলে চলবে না, একেবারে অত্যাধুনিক যে সময়কে নিয়ে তাকে লেখালেখি করতে হবে। আর যারা আরও বেশি কী বলবো কল্পনা বিলাসী, তাদের কঠিন করা, যে আগে পরে কি হবে, জুলে ভার্নের যে লেখাগুলো, সেগুলো আমরা পারবো, আমি তো পারবোই না। আমি যেটা পারবো, আমি এক্ষুনি চারপাশে যাদেরকে দেখছি, তাদের যে জীবনযাত্রা, তাদের যে যাপিত জীবন, তাদের যে যন্ত্রণা, তাদের যে কী বলো প্রাপ্তি, প্রতারণা, এগুলো আমি খুব ভালো দেখতে পাই, চোখের সামনে দেখছি তো। এটাকে একটু খাদ মিশিয়ে টিশিয়ে, খাঁটি সোনায় অলঙ্কার হয় না, কিছুটা খাদ মেশাতে হয়, তো একটু মিশিয়ে টিশিয়ে লিখে দিই আর কি। অনেকে বলে যে এগুলো সত্যি কিনা, সত্যি না, আবার সত্যিই তো, আবার সত্যি না হলে আমি লিখবো কেন? সবটা নয়, কিছুটা সত্যি, কিছুটা মনের মাধুরী মিশায়ে। সে কল্পনা তো থাকবেই স্যার, কিন্তু বাস্তবতার উপর সাহিত্য না দাঁড়ালে তো তার ভিত্তি মুশকিল হয়ে যাবে। এটা আমি বুঝি। যাই হোক, আমি চেষ্টা করছি তোমাকে, মানে এমনিতে অনেকেই বলেছি, এখনো লেখা হয়নি। আমাদের যে মহাভারতের একটা অংশকে আমি একেবারে পুনর্বিনির্মাণ করতে চাই এখনকার সময়ে এনে। মহাভারতের চরিত্রগুলো কিন্তু রক্ত মাংসে করা চরিত্র, এরা এখনকার সময়ে কিভাবে নিজেদের মধ্যে জীবনযাপনের শৈলী নিয়ে ভাবতেন, চিন্তা করতেন, এগুলো নিয়ে আমি একটা মহাভারত পুনর্বিনির্মাণ বলে কথাটা বলছি। এই জন্য যেমন একটা উদাহরণ দিই, প্রপিতামহ ভীষ্ম, তাই না? ভীষ্ম তো উনি ওই বয়স হয়েছিল, রৌদ্রে দাঁড়িয়ে যুদ্ধ করছিলেন, 100 বছরের মতো বয়স, তার হঠাৎ থ্রম্বোসিস হয়ে যায়, থ্রম্বোসিস রৌদ্রে, তারপরে যা হয় প্যারালাইসিস হয়ে যায়। প্যারালাইসিস হয়ে গেলে পরে উনি অনেক দিন, দিনের পর দিন, উত্তরায়ণ পর্যন্ত সেই শয্যাশায়ী ছিলেন, সরসজ্জায় ছিলেন। সরসজ্জা মানে বিছানায় শুয়ে থাকাটা তো সরসজ্জাই। আর ব্যাড সোর বলে একটা ব্যাপার আছে না পিছনে, এই তো সরসজ্জা। তো আমি বলছি যে ভীষ্মর এইসব তীরের উপর শুয়ে টুয়ে থাকার ব্যাপার না, ব্যাপার হলো একটা প্রবীণ বৃদ্ধ মানুষ যুদ্ধ করতে এসে পরিশ্রান্ত হয়ে হঠাৎ স্ট্রোকে থ্রম্বোসিস হয়ে যায়, তারপর শয্যাশায়ী হয়ে যায়, তারপর ওই সময়টা, তারপর তো মৃত্যু মুখে পতিত হন উনি। এই যে ব্যাপারটা, তো শুধু তাই না, আমি ওই অম্বালিকার গল্পটাকেও নিয়ে এসেছি, এসে আমি দেখাতে চেয়েছি যে এরা ওই পুরনো কালের মানুষ নয়, এরা সমকালীন। এদের যে রাগ, দেশ, হিংসা, প্রেম, প্রীতি, প্রণয়, ঈর্ষা, এগুলো একেবারে 100% আমাদের বেলায়ও সত্যি। সুতরাং এটা চিরন্তনী একটা ব্যাপার। এই জিনিসটা আমি ধরতে চাই, আমার গল্পগুলো তো এটাই থাকে, একটা চিরন্তনী একটা ব্যাপার থাকে না, আমি চেষ্টা করি আর কি, এই আর কি। স্যার, এইখান থেকে আমার একটি প্রশ্ন মনে আসছে, আপনি
পুরনো যে মূল্যবোধ, সেই মূল্যবোধের মধ্যে যা কিছু ভালো সেটাকে যেমন গ্রহণ করেছেন, যেমন আমরা দেখেছি আপনার প্রচুর গল্প বা উপন্যাস লেখা হয়েছে যেগুলোতে বাবা মার প্রতি সন্তানের কি মানসিকতা হওয়া উচিত, বা বাবা মার যে স্বাধীনতা, বাবা মার যে আশা আকাঙ্ক্ষা তাকে যতটা মূল্য দেওয়া উচিত, ঠিক একই রকমভাবে বর্তমান সময়ের যে সমস্যাগুলো, আধুনিক যে সমস্যাগুলো, যেগুলো এখনও সমাজ সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি, আপনি কিন্তু আপনার লেখার মধ্যে সেগুলোকে স্বীকৃতি দিচ্ছেন। এই যে বৈচিত্র্যগামিতা, আপনার সত্তার বৈচিত্র্যগামিতা, আপনি যেটা একটু আগেও বলছিলেন যে মহাভারতের ডিকনস্ট্রাকশন, এই যে ডিকনস্ট্রাকশন তো হলেই হলো না, মানে সেখান থেকে যা কিছু ভালো আপনি গ্রহণ করেই তো সেটাকে নিশ্চয়ই ডিকনস্ট্রাক্ট করবেন, যেটা সমকাল উপযোগী হতে পারে। এই যে আপনার ব্যাপ্তি, এই যে আপনার দৃষ্টিভঙ্গি, এই যে সত্তার যে বহু বিকাশ, এইটা সত্যিই দুষ্প্রাপ্য। আপনি কিভাবে এটা পেলেন? না, আমি একটা জিনিস বলি, আমি লিখি বটে কিন্তু আমি জ্ঞান দেওয়ার চেষ্টা করি না। মানে লেখালেখিতে আছে না শেষের দিকে মরাল অফ দ্য স্টোরি, হ্যাঁ, পাপকে ঘৃণা করবে পাপি কেনা, এইটা আমার কাজ না। আমি সমাজ সংস্কারক নই হয়ে উঠছে। যদি পাপ হয় পাপটাকে আমি দেখাতে চাই, এবং পাপ থেকে যে চরিত্রগুলো যদি উত্তরণের জন্য চেষ্টা করে হেরে যাচ্ছে বা যাচ্ছে না সেটা আমি দেখাতে চাই। মানে আমার কাজ এটা নয় যে গল্পের শেষটা এনে, সব গল্পের শেষে এনে অধর্মের পরাজয় ধর্মের জয়, না, এটা কাজ নয়। হতেই পারে গল্পটা শেষ হয়ে গেল একটা জায়গায় এসে, বাকিটা আমার জানা গেল না, ঠিক আছে। এই যিনি লিখবেন তার এটা তার দায়িত্ব নয় যে গল্পটাকে একেবারে মধুরেণা সমাবেশ করতে হবে, না না না, জীবন পথ দুদিকে চলে যাবে, আমি কি করতে পারি? এরকম হলো আমি নির্মোহ খালি চোখে জীবনটাকে দেখছি, এবং জীবনের সঙ্গে এই আধুনিক কালের যেই সংঘর্ষ, বেদনা, বিভ্রম, এটাকে যুক্ত করতে চাই আর কি। তাতে যা দাঁড়ায় সব গল্প সমান হয় না। অনেক গল্প পড়ে লোকজন আমাকে বলছে এটা কী হলো, এটা তো কিছুই হলো না। আবার অনেকে বলছে আমি একটা গল্প লিখেছি যেটা মোটেই ভালো নয়, আমি একেবারে খুশি নই, কিন্তু একজন পাঠক বললো কি দারুণ গল্প হয়েছে জানেন তো। মানে অদ্ভুত না, আমি যে গল্পটাকে একেবারেই 10-এ কত 3ও দেবো কিনা জানি না, ও বলছে 10-এ 10। তো এই ধরনের কাণ্ড পাঠকরা এরকম মানে অস্থির মতি আর কি, চট করে ওদের মন জয় করা কঠিন। হ্যাঁ, তবে আমি একটু মজা করছি। এখানে শঙ্কর সাহিত্যিক আছেন, উনি এসেছিলেন আমার সঙ্গে, ওদের পারিবারিক যোগাযোগ আছে। শঙ্কর আমাদের ব্যোমকেশ যে লিখতেন, শরদিন্দুর ভক্ত ছিলেন ব্যোমকেশ, শঙ্কর। তো শঙ্কর আমাদের বাড়িতে এসেছিলেন, বললেন যে অরুণোদয় তুমি লেখোটা কত, আমি ব্যোমকেশের স্রষ্টা শরদিন্দুর তার কাছ থেকে শুনেছি বাংলা সাহিত্যে যদি লিখে তুমি টিকে থাকতে চাও মা লক্ষ্মীদের চটিও না। মানে লেখালেখিতে এমন কিছু লিখবে না যেন মেয়েরা আহত হয়, মেয়েরা রাগ করে, তাইলে আর যদি করো তাহলে তুমি গেছো, তুমি আর বাংলা সাহিত্যে কিছু টিকতে পারবে না। অবশ্য আমি এরকম চেষ্টা করি। স্যার, এই জন্যই কি আপনার লেখাতে মেয়েদের দৃষ্টিকোণ খুব বেশিভাবে উঠে এসেছে? এটা কিন্তু সত্যি, এটা ভালো পয়েন্ট। আমি জানি না আমার অজ্ঞাত সারি এরকম একটা হয়েছে কিনা, যে আমি দেখি যারা মেয়েরা নয়, যারা একটু প্রান্তিক তাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করি, এবং তাদের যে সংগ্রাম, তাদেরকে প্রাপ্য না পাওয়ার যে বেদনা, এগুলো তুলে ধরি আর কি আলাদাভাবে। যে কারণে রাজা ও কবিতে আপনি যখন রাজ পরিবারের কথা লিখছেন, আবার পদ্মপাতায় জলে আপনি উদ্বাস্তু সমরেন্দ্র ভট্টাচার্যের, দুজনের ক্ষেত্রে আপনার সমান পক্ষপাত একেবারে। মানে সেইটাই আমি বলছিলাম যে এই যে ব্যাপ্তি, এটা সত্যি সব পক্ষের প্রতি সমানভাবে জাস্টিস করা একটা লেখকের পক্ষে কি এতই সহজে সম্ভব? না, তা নয়, কিন্তু এটা ঠিক যে মেয়েদেরকে তো আমরা দেখি, মা, বোন, পিসি, মাসি, তাদের প্রতি সমাজ করেনি, সুবিচার করেনি। আমি একটা উদাহরণ দিই, ছোট্ট, মায়েরা, বোনেরা বা স্ত্রী যারা অনেক খেটে খুঁটে ঘেমে ভিজে একটা রান্না করলো, আমি খেতে বসলাম বা বাবাকে দেখেছি খেতে বসে একটা আইটেম হয়তো নুন বেশি হয়ে গেছে, বাবা বলছে এটা খাওয়া যায় নাকি, কিন্তু ঠিক আছে ওইটাতে নুন বেশি হয়েছে, কিন্তু নুন বেশি হয়নি, সুন্দর হয়েছে, ভালো, এইটা বলা হয় না। মানে না, আমাদের সংসারে একেবারে নেই। কিন্তু মেয়েদের যে এই যে কি বলে শ্রম, এই যে সময়, সব কিছু দিয়ে একটা কিছু দাঁড় করালো,
তার জন্য কোনো ইয়ে নেই, তার কোনো মানে প্রশংসা নেই। এই প্রশংসা করলেই সব হ্রাস, ওই নিন্দা করতে হবে, এটা আমরা ভালো পারি। তো আমি দেখি সাধারণত, আমি চেষ্টা করি নিন্দা করার থাকলে নিন্দা করে দাও। আমি দেখেছি আমার লেখাতে আমি ফিরে এসেছি। আবার প্রশংসা করলে এবারে একেবারে উজাড় করে আমাকে অনেকে বলে যে এই কী কথা আপনি এরকম। আমি বললাম এটা তো ঘটনা রে ভাই, যেটা লুকিয়ে লাভ কি, খেয়ে তৃপ্তি পেয়েছে, সেটা বললাম মাকে বা বোনকে, কি তারাও খুশি হলেন। ঠিক। স্যার, এবার আপনার থেকে যেটা জানার জন্য আমরা সকলেই খুব উদ্গ্রীব, সেটা হলো যে ভারত সরকার আপনাকে পদ্মশ্রী অভিধায় ভূষিত করার জন্য নির্বাচন করেছেন। এই ঘটনাটা যখন আপনি জানতে পারলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল স্যার? একদম ব্যক্তিগত জায়গা থেকে বলুন। এটা সবার মতো আমিও খুব অবাক হয়ে গেছি। রাত্রিবেলা আমার কাছে একটা ফোন এসছে, আমি টিভি দেখছিলাম, ফোনটা বেজেছে, তো আননোন নাম্বার। আমি আজকাল ভয় পাই, এই ফোন ধরিনি আমি, আনআইডেন্টিফাইড নাম্বার। তো আবার ফোনটা এসছে, তো টিভি দেখতে দেখতে ওই ফোনটা আমি ধরবো কি ধরবো না ভাবছি, তখন একটা মেসেজ এসছে, প্লিজ কল মি ব্যাক। তা আমি ফোনটা ধরলাম, ফোনটা তখন ফোন করলাম আমি। তো উনি তখন বললেন যে আমি কি অরুণোদয় সাহার সঙ্গে কথা বলছি? আমি বললাম হ্যাঁ, অরুণোদয় সাহা। বললো আপনাকে যদি কোনো একটা পুরস্কার কেন্দ্রীয় সরকার দিতে চায় আপনি এটা গ্রহণ করবেন তো? ইফ অফার্ড, আর ইউ গোয়িং টু অ্যাকসেপ্ট দিস অ্যাওয়ার্ড? আমি বললাম হ্যাঁ, আমি তো দারুণ খুশি হব, আই উইল বি মোর দেন গ্ল্যাড টু অ্যাকসেপ্ট ইট। বললো এনাফ, আর কিছু বলার দরকার নেই, কাউকে এক্ষুনি আর বলবেন না, কিছুক্ষণের মধ্যে একটা নোটিফিকেশান হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। 25 তারিখ জানুয়ারি রাত্রি 9টার সময় আমাকে ফোনটা করলো। তো আপনি আর বলুন। তারপরে আমি আবার টিভি দেখেছি, ঘুমিয়ে পড়েছি। সব ভোরবেলার দিকে, মানে 7:30-এর দিকে, আমেরিকায় তখন দিন, আমার পুত্র ফোন করলো, করে বললো বাবা শুনছি তুমি নাকি কি পদ্মশ্রী পেয়েছো। আমি বললো সে কি, তুই কী করে জানলি? বললো নোটিফিকেশানের একটা কপিও পেয়ে গেছে, আমেরিকায় বসে ও পেয়ে গেছে, তাদের দিন তখন। তো আমাকে নোটিফিকেশানে পাঠিয়েছে, আমি তো অবাক। তারপরে তো রাত্রিবেলায় ফোন আসতে আরম্ভ করেছে, লোকজন অনেকে আবার দুঃখ করে রেগেও গেছে, ফোন নাকি বিজি, সারা রাত্রি আমি কি করি, ফোন এত বিজি থেকে কেন, একটা বড় একটা ফোন আসছে তো। যাই হোক, আমি সত্যি কথা বলি, অপ্রত্যাশিত, মানে আমি ভাবিনি, আমি ভান করতে পারি, হ্যাঁ না 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 না, আমি একেবারে ভান পছন্দ করি না। আবার কি বলে কেউ কষ্ট পাক এরকম সত্য কথা বলি না, এটা আর একটা, মানে এটা আমার না আছে না, এরকম কষ্ট পাবে থাক, আমি আর বললাম না। কিন্তু এইখানে আমি নিজেকেই বলি, এরকম একটা অপ্রত্যাশিত প্রাপ্তি হয়েছে আমার। আর জীবনের সায়ন্যকালে আছি তো আমি, এখন প্রায় শেষ হয়ে এসছে, তো আমার তো অনেক বয়স হলো, প্রায় 78, 77, 78, তো অনেকটা বয়স হয়েছে। এখন আমার মনে হয়েছে যে এই সময়ে এরকম একটা প্রাপ্তি বা স্বীকৃতি আমাকে ভীষণভাবে আলোড়িত করেছে, এবং আমার দায়িত্বও বেড়ে গেছে। এখন আমি আর এলেবেলে কথা লিখতে পারবো না, বলতে পারবো না। না, এখন যদি আমি একটা কিছু লিখি যেটা আমার পক্ষে মানায় না, তো লোকে নিন্দা করবে, এই লোকটা মানা হয় কোনো এরকম করছে। সুতরাং আমার মানে উল্টো হয়ে গেছে, এটা এ মনিহার আমার নাই সাজে, এই গানের কথাটা সত্যি হলো আবার। যাই হোক, তবে আমি খুব খুশি হয়েছি, এবং এটা আমি আশীর্বাদ বলে মনে করি। ব্যাস। ত্রিপুরা সরকারও তো 2024 সালে আপনাকে বিভূষণ সম্মাননায় ভূষিত করেছিলেন। সেখানেও একটু সারপ্রাইজ ছিল, ওই আমাকে ত্রিপুরা সরকারের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ত্রিপুরা বিভূষণ, এরকম বৃষ্টির দিন ছিল, হঠাৎ কিছু লোক এসে বললো যে আমাকে, আমাদের একটু অফিসার, বায়োডাটাটা দিন তো দেখি। আমি বললাম কেন? বললো তা জানি না, নিয়ে চলে গেল। পরদিন সকালবেলা পত্রিকা খুলে দেখলাম এই বছরের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ত্রিপুরা বিভূষণ আমাকে দেওয়া হয়েছে। সেটাও আমি আশীর্বাদ বলে ভাবি। যাই হোক, মানে আমি আমার মতোই থাকতে চাই এরকম। আমি কিন্তু খুব একটা নই, সরব ব্যক্তিত্ব নই। কিছু আমি যদি না পাই ঠিক আছে, পেলে ঠিকই আছে, ভালোই আছে। তো আমি এর জন্য কোনো কিছু মানে আহামরি কিছু করতে চাই না আর কি। আমি নীরবে আছি তো ভালোই, কি দরকার। সেটা তো আপনার সাহিত্য পড়লেও বোঝা যায় যে আপনি নীরবে অনেক কথাই বলেন। স্যার, আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতাও করেছেন, যেহেতু এই পদ্মশ্রী প্রসঙ্গেই আপনার সাহিত্য এবং শিক্ষা এই দুটো বিষয় আছে, এডুকেশন আর লিটারেচার।
তো আপনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, দেশে বিদেশে পড়িয়েছেন, আপনি ছাত্রছাত্রীদের সাথে দীর্ঘ সময় কাজ করেছেন এবং এখনও আপনি উচ্চশিক্ষার নানান পর্যায়ের বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত আছেন। তো আপনি কি বলতে চাইবেন আমাদের যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছে, কোনো না কোনোভাবে তো সবাই শিক্ষার সঙ্গে যুক্ত আছে, আমাদের বর্তমান সময়ের শিক্ষা প্রসঙ্গে আপনার না, বর্তমান সময়ে আগের আমি একটা কথা বলি, প্রায়ই বলি যে যাই আমরা করবো আর কি সততার সঙ্গে আন্তরিকতার সঙ্গে করতে হবে। এই চালাকি করে এই কি বলে জেরক্স কপি পড়ে বিদ্যা অর্জন করা যায় না। জিনিসটা জানতে হবে, আত্মস্থ করতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, পড়ে ভালো মার্কস পাওয়া যায়। আমি অনেককে দেখেছি, খুব আজকাল তো 100-তে 100 পেয়ে যায়। আমাদের সময় 60 পেতে কি জান, ওরে বাপরে বাপ। কিন্তু আমি তাদের দোষ দিই না, কিন্তু এটাও করতে হবে, জিনিসটা জানতে হবে, বুঝতে হবে। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সাধিত হয় না, এটা আমি বুঝি। ওই একবার ফাঁকি দিয়ে এলে পরে তার জন্য মূল্যটা ওকে পরে দিতে হবে আর কি, এটা আমি মানি। আর ওই পরে এই সংসার ছেড়ে চলে গেলে কী হবে না হবে জানি না, এই শোধবোধগুলো এই সংসারই হয়ে যাবে। মানে যদি কিছু প্রাপ্তি এখানেই হবে, যদি কিছু শাস্তি, যদি কিছু নিগ্রহ এইখানেই হবে, পরের টরে কিছু হয়তো হয় না। ভালো থাকা না থাকা এগুলো এইখানেই, এটা আমি মনে করি আর কি। এগুলো পুরনো কালের কথা, এগুলো আমার একটা কথা নয়। কিন্তু ওই যেহেতু আমি গান ভালোবাসি, গানের মধ্যে এগুলো চমৎকার, একটা লাইনের মধ্যে এমন সব হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেবো না, ভাবা যায় না। আমি শুধু রবীন্দ্রনাথকে বলছি না, অন্যান্য কি চমৎকার সব লাইন। হাছন রাজা, লালন ফকির। বাংলা সাহিত্য এত বেশি সমৃদ্ধ, আমরা তো কি করছি, কিছুই করছি না, বিন্দুমাত্র কিছু করছি। যাই হোক, তবে আমার মনে হয়েছে, আমার পক্ষে আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে, কেন্দ্রীয় সরকারকে, রাজ্য সরকারকে। শুধু তাই না, তারা তো গেলই। আমার যারা লেখালেখি পড়ে কখনো খুশি হয়, কখনো দুঃখিত হয়, অনেক সময় বলে আমাকে ফোন টোন করে। তো আমার তো ছাত্রছাত্রী আছে না ত্রিপুরায়, সর্বত্র আছে। ওরা একটা পড়ে বললো, এটা স্যার কী লিখলেন, কিছু বোঝা গেল না, এটা লেখা হয়েছে নাকি, এরকম বলে দেয়। আবার অনেকে আছে, আপনার লেখা পড়ে তো আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি, এরকম আর কি। তো দুটোই আমি মাথা পেতে নিই আর কি। এটা জীবনে এখন আর আমার অন্য ধরনের রাগ, অভিমান, অভিলাষ এগুলো কমে গেছে। এগুলো বয়স হলে পরে এগুলো আর আগের মতো ওই তীব্রতা নেই আর জীবনে। এলো আমি মেনে নিলাম, পেলাম না তাও আমি মেনে নিলাম, এই আর কি। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। স্যারের কাছ থেকে আমরা শুনলাম তার জীবনের কথা, সাহিত্যের কথা, শিক্ষার কথা, তার সম্মাননার কথা। এইসব কথাগুলো শুনতে শুনতে সত্যিই মনে হচ্ছিল যে আপনার সেই ছোটবেলায় যে যাত্রা আপনি শুরু করেছিলেন, যে ভালোবাসা দিয়ে আপনি সাহিত্য রচনা করতে শুরু করেছিলেন, প্রথম দিকে যখন পত্রিকায় আপনার লেখালেখি বেরোতো, কিছু মানুষ পড়তো, তারপর একটা দীর্ঘ বিস্তৃত পথ পেরিয়ে আজকে আপনি যে জায়গায় এসেছেন, তাতে আপনার ভালোবাসা স্বীকৃতি পেয়েছে। শুধুমাত্র পদ্মশ্রী উপাধিতে আপনি ভূষিত হচ্ছেন বলে নয়, সাধারণ মানুষের কাছে আপনার লেখা অবশ্যই কালোজয়ী হয়ে থাকবে, কারণ সেই উপাদান আছে আপনার লেখার মধ্যে। আপনি নিজেই স্বীকার করেছেন বারবার, আপনার রক্তের সাথে সাহিত্য মিশে আছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাহিত্যে এবং শিক্ষায় থাকুন। অনেক ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ তোমাকে, বিশেষ করে সবাইকে আমি জানাতে চাই আমার কৃতজ্ঞতা। সে কথাটা আমি বারবার বলছি, আবার বলি, এইটা সবার ভালোবাসা আছে বলেই আমি এরকম একটা মানে পেলাম, প্রাপ্তি আমার হলো। মানুষের ভালোবাসার কোনো বিকল্প হয় না। স্যারের লেখাপত্র, স্যারের জীবনবোধ, জীবন, ব্যক্তিগত সমস্ত কিছু নিশ্চয়ই আগামী প্রজন্মকে পথ দেখাবে। আমরা সেই প্রত্যাশা রেখে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। অসংখ্য ধন্যবাদ। তোমাদের মাধ্যমে সবাইকে আমি আমার সশ্রদ্ধ অভিবাদন, শুভেচ্ছা জানাই। ধন্যবাদ স্যার।